প্রথমেই বলা হয়েছে আমাদেরকে প্রতিপক্ষ মনে করা হয় সড়ক পরিবহনে যারা ব্যবসায়ী। তো আমার বক্তব্য হলো, যদি ব্যবসায়ী বলতে গেলে আমি এখানে একটা পরিবহন ব্যবসা বা একটা কোম্পানি খুলেছি, আমার কিছু গাড়ি ঘোড়া চলে, এমনিভাবে বাস ট্রাক আমরা যারা আছি সকলে চলাই। আর শ্রমিক যারা আছে আমাদের সাথে সংশ্লিষ্ট, তারা এগুলিকে পরিচালনা করেন। এই দুটো বিষয় দিয়েই তো পরিবহন ব্যবস্থাপনা। তো এটাকে যদি আপনার পরিবহন ব্যবস্থাপনাকে প্রতিপক্ষ মনে করেন, আর আমরা যদি এমনটাই করতে থাকি, তাহলে এর উন্নয়ন বা সেবা বা এই ব্যবস্থাপনাটা ভালো চলবে কীভাবে? তো এটা আগে মাইন্ড সেট আপ থেকে সরাইতে হবে যে না, যারা এখানে ব্যবসা করে তারা দেশের সেবার জন্য এসেছে, ব্যবসার জন্য পরে এসেছে, দ্বিতীয়ত সেবা দিবে। এবং যারা এটাকে পরিচালনা করেন, চালনা করেন, তারা কিন্তু এখানে সেবা দেন, শুধু কর্মই করেন না। এবং সুবিধা অসুবিধাগুলি দূর করা সকলের দায়িত্ব। এরপরে আইন মেনে না চললে, ব্যবস্থাপনা সঠিক না থাকলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা থাকবে। তো প্রকৃত ঘটনাটা বলার জন্য ধন্যবাদ। এই প্রতিপক্ষ চিন্তাটা মাথা থেকে আমরা না রাখি, এটার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি। আজকের আলোচনায় বলা হয়েছিল যে রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানি ভিত্তিক পরিবহন পরিচালনায় আপনার সংগঠনের মতামত, এই উদ্যোগে বাস্তবায়নে ডিটিসিএকে আপনারা কি সহযোগিতা করবেন? আমার প্রথমে একটা জিজ্ঞাসা, ডিটিসিএ একটি কর্তৃপক্ষ, বিআরটিও একটা কর্তৃপক্ষ। আমরা অতি আশা করে এই বিআরটিএ মালিকরা 17 দিন, 18 দিন, 19 দিন মালিক শ্রমিক গাড়ি বন্ধ রেখে আমরা তৈরি করেছিলাম। এটা ইতিহাস, রিয়েলিটি। আমি এর একজন অংশগ্রহণকারী। উদ্দেশ্য ছিল এই, তখন এমন একটি অবস্থা ছিল, আমরা যে এখন ট্যাক্স টোকেন দিই ব্যাংকের মাধ্যমে, আমরা যে গাড়ি রেজিস্ট্রেশনের টাকা দিই ব্যাংকে, এই টাকাগুলি সব লুপাট হয়ে যেত। আমি নিজে সাক্ষী, একদিন টাকা দিতে গেছি নিউ মার্কেট পোস্ট অফিসে, পোস্টমাস্টার এইভাবে সিলচাপড় দিয়ে আমাকে ছেড়ে দিল, টাকাটা উনি ড্রয়ারে রেখে দিল। তো ওনার যে একটা ম্যানুয়ালি রেজিস্টার, ওটাতেও এন্ট্রি করতেছেন না। আমার সন্দেহ হলে জিজ্ঞেস করে, আপনি লিখলেন না? পরে লিখবে আমার লোক। আমরা অনুসন্ধান করে দেখলাম বছরে সকল টাকা এইভাবে ওনারা লুপাট করে। আর রেজিস্ট্রেশনের নামে এই ট্রেজারিতে কিছু প্রতি বছরই স্ট্যাম্প বাজেয়াপ্ত হয়ে যায়, অর্থাৎ বছরের লেখা থাকে এই বছরের জন্য, ওই বছরে এগুলি ট্রেজারিতে জমা হয়ে যায়। গাড়ি রেজিস্ট্রেশনের সময় একটা গাড়ির রেজিস্ট্রেশনে 25,000 টাকা, 30,000 টাকা রেজিস্ট্রেশন ফি, ওই স্ট্যাম্পটাকে লাগায় ওটাকে বাতিল বলে ছিল দিয়ে অফিসাররা সই করে। তারা কি করলো, আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম যে তারা পুরনো সেই সমস্ত স্ট্যাম্পগুলি ওই ট্রেজারির থেকে কিছু অসৎ কর্মচারীর মাধ্যমে এনে বিআরটিএতে ব্যবহার করে, ওই ম্যানুয়াল সিস্টেমের কারণে। এবং যখন সেন্ট্রালি অডিট আসে, তাদেরকে আবার এটা ওরা ম্যানেজ করে ফেলে। পরবর্তীতে বিআরটিএর অনেক কেবিআরসান সহ অনেক কর্মকর্তা এদের চাকরি গেছে, আপনারা জানেন কিনা, ভুলে গেলে চলবে না। আমরা তখন সরকারের কাছে পরামর্শ দিলাম যে এই বাজেটটা আমরা এইভাবে টাকা দিই, এ টাকা তো সরকারের রাজস্বে যাবে এবং কাজে লাগবে, রোডের কাজে, সকল কিছু দেশের কাজে লাগবে। তো আপনারা এটাকে তদন্ত করেন। পাওয়া গেল, অনেকে চাকরি গেল, এবং দিনের পর দিন এখন সকল কিছু কিন্তু আপনার চলে আসছে। এবং আমি জানতে চাই যে পরিবহন থেকে আমরা কত কোটি টাকা ট্যাক্স, রোড ট্যাক্স, ফিটনেস, রোড পারমিট এবং আপনার রেজিস্ট্রেশন এবং আপনার এই যে বাৎসরিক অনেক টাকা আমরা দিই। তো এটা সরকারের ঘরে আছে। এই বিআরটি এর উদ্দেশ্য ছিল এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট, কারণ ওই সময় পুলিশই রেজিস্ট্রেশন তো, পুলিশই চেক করতো, পুলিশই সব কিছু করতো, অনেক কিছু এ নিয়ে কথা ছিল। এই বিআরটিএতে লোকবল বাড়ায় এবং এটাকে জনসেবামূলক এবং কর্তৃত্বর মাধ্যমে এই পরিবহন ব্যবস্থাকে সুনিয়ন্ত্রিত করার জন্য আমরা কিন্তু উদ্দেশ্য ছিল। মালিকদের, শ্রমিকদের এটা করার কথা না। বেহাল থাকলে, বিশৃঙ্খল থাকলে আমাদের জন্য ভালো হওয়ার কথা। আমরা কিন্তু সরকারকে এই প্রস্তাব দিয়ে এটা তৈরি করেছিলাম। বাট হালে আজকের এই বিআরটিএ একটি কর্তৃত্ববাদী সংস্থায় পরিণত হয়ে গেছে। যেটা চেয়ারম্যান মহোদয় বললেন, আমি তার কথার সাথে একমত, সাধুবাদ জানাই। হওয়াটা এমনই উচিত যে কি কি সমস্যা পরিবহনে আছে, যেহেতু আমরা স্টেক হোল্ডার, আমরা গোড়ায় কাজটা করি, মালিক এবং শ্রমিকরা আমাদেরকে ডেকে যে তোমাদের এই অনিয়মগুলি তোমরা ঠিক করো, আমাদের সাথে মাঝে মধ্যে বলবো এই আইনটা কি কি আর আইন করলে ভালো হবে, কি কি নিয়ন্ত্রণ করলে ভালো হবে, কি কাজগুলি করলে ভালো হবে, কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে। এইভাবে যদি তারা এগিয়ে আসে এবং আমাদের সাথে সংলাপ করে, এইভাবে শুধু সংলাপের মাধ্যমে নয়, অফিসে ডেকে 1 to 1 আমাদের সংস্থার মাধ্যমে যদি আমাদের সকলের সাথে একটা কোঅর্ডিনেশন এবং নিয়ন্ত্রণ এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে, তাহলে কিন্তু অনেক কিছুই সহজ হয়ে যায়। তো এই বিআরটিএ চেয়ারম্যান মধ্যে আজকেও এসছেন, কিন্তু ওনার অনেক তারা, উনি এখানে মিটিং সেখানে মিটিং চলে গেছেন। আমরা এখানে কি আলোচনা করতেছি, হয়তো রিকমেন্ডেশনটা উনি শুনবেন, উনি কিন্তু উপস্থিত থেকে শুনতেও পারলেন না। তাহলে এত বড় একটা ইম্পর্টেন্ট জায়গা, রোড সেফটি আলোচনায় কি এসছে? এক জায়গায় একটা দুর্ঘটনা হবে, 10 জন 20 জন মারা গেছে, একেবারে প্রধান থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু সবাই আমরা সোচ্চার।
আবার আমরা ভুলে যাব, আবার একটা ঘটনা হলে পরে আবার আমরা সোচ্চার হব, তা তো নয়। তাই আমি বলবো যে আব্দুল হক ভাই যে কথা বলেছেন, এম হোসেন সাহেব যে কথা বলেছেন, ডিআইজি মহোদয় সাহেব যে কথা বলেছেন, অনেক কিছু এইখানে পুনর্বিন্যাস হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে যার যার জায়গায়। আমার জায়গায় আমি হব, এবং জবাবদিহিতার আওতায় থাকতে হবে সবাইকে। সরকারি কর্মকর্তা বলে অফিসে বসে হুকুম দিয়ে উনি দায়িত্ব শেষ, এটা হবে না। ওনার মনিটরিং করতে হবে, আমি করি নাই আমাকে ডাকাতে হবে, সমন্বয় করতে হবে, মনিটরিং করতে হবে। আমাদের এখন চালকের অনেক সংকট হয়ে গেছে। একটি আইন করা হয়েছে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে, একটি আন্দোলনকে কেন্দ্র করে, যে কোনো চালক যদি দুর্ঘটনা ঘটায় তার যে ধারা করা হয়েছে যে এখানে অজামিনযোগ্য। তো একটি মার্ডার কেস, যে কোনো ক্রিমিনাল কেসেও যদি কোনো মার্ডার কেস হয় সেখানেও কিন্তু জামিন পাওয়া যায়। এর অর্থ এই নয় যে সে মুক্ত হয়ে গেল। সাক্ষ্য প্রমাণ এবং আইনের যুক্তিতর্কে তার যা পানিশমেন্ট হয় তাই হবে। আমরা কোনো আইনের ব্যাপারে পানিশমেন্টের ব্যাপারে এক্সাম চাই না। আমরা চাই যে মোটর ভেহিকেল অ্যাক্টে এটা ছিল যে দুর্ঘটনা কবলিত হলে পরে ওই চালক জামিনযোগ্য অপরাধ, প্রাথমিকভাবে আর কি সে জামিন পাবে, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ ইত্যাদিতে গিয়ে যার বিচার যা হয়, যা সাজা হয় হবে। অসুবিধা হয়েছে এই যে আমাদের এখানে শিক্ষিত শ্রেণীর ছেলেরা আসতেছিল এই চালকের পেশায়, এবং তারা এখানে ট্রেনিং দিয়ে লাইসেন্স পেয়ে অনেকে বিদেশ চলে যেত, আমাদের দেশেও কাজ করতো বা এবং তাদের সার্ভিস ভালো ছিল যেহেতু সে শিক্ষিত। এখন পরিবার থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে তোমার এখানে অজামিনযোগ্য দুর্ঘটনা হলে পরে তুমি এই পেশায় গেলে নির্ঘাত তুমি জেল খাটবা, কেন যাবা? সুতরাং চালক সংকট হয়ে গেছে। আর চালক ইনস্টিটিউশনালি আমাদেরকে ট্রেন আপ করা উচিত। বিভিন্ন সংস্থা বিভিন্ন কিছু আছে, আজকে একটা রিকমেন্ডেশন হওয়া উচিত এবং আমাদেরকে সম্পৃক্ত করা উচিত। আমরা সাপ্লাই দেব, আমাদের যে চালকরা আছে তাদেরকে ইনস্টিটিউশনালি আরও ট্রেন আপ করা উচিত ট্রাফিক সম্পর্কে, মানবিক সম্পর্কে। এবং ওই যে আজকে আলোচকরা বললেন যে একটি চালক সে লাইসেন্স পেল, তার চালকের লাইসেন্সের বয়স 10 বছর, 10 বছর পর সে আবার যদি রিনিউয়াল করতে আসে, দিস টাইম সে যদি নির্বিচারে গাড়ি চালাইতেই থাকে, এর মধ্যে তার শারীরিক অনেক অসুবিধা হতে পারে। তাকে এভরি আফটার 1 ইয়ার অথবা 6 মান্থ একটা ম্যান্ডেটরি আপনার পরীক্ষার ব্যবস্থা থাকা উচিত। পৃথিবীর সব জায়গায় আছে যে সে স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, বা একদিন একটা কোর্স করলো, এখানে সে 500 টাকা ভাতা পেলো, একবেলা খাবার পেলো এবং সে ট্রাফিক সম্পর্কে জেনে গেল। কারণ আমাদের বাস্তবতার কারণে এমন হলো যে চালকরা আজকে যদি কিছু তাকে সাবধান করে দেওয়া হয়, কালকে চালাতে গেলে সে সাবধান হবে এবং সে অতটা সুশিক্ষিত নয়।